আয়ানা যেন রাগে জ্ঞানশূন্য হয়ে গেছে। তিনি ফুঁসতে ফুঁসতে ইভানের উদ্দেশ্যে বলে, ইভান, তুই এই রাস্তার মেয়ের জন্য আমাকে কথা শোনাসিস? এই মেয়েকে তো আমি এই বাড়ি থেকে বের করেই ছাড়বো। ওদের কথার মাঝে আতিফ শাহরিয়ার সেখানে উপস্থিত হয়ে তিনি বুঝার চেষ্টা করে কি হচ্ছে এখানে। আর ইভান এতক্ষণ শান্ত হয়ে আয়ানাকে বুঝালেও এবার চেঁচিয়ে বলে, কাকে তুমি রাস্তার মেয়ে বলছো? ভুলে যেও না, ইভাও কিন্তু এই বাড়ির মেয়ে। ইরা আর ইমার মতো স্বাধীনভাবে চলার অধিকার ইভারও আছে, কিন্তু ইভা তা না করে প্রতিটি মুহূর্ত সে আমাদের অত্যাচার মাথা পেতে নিয়ে টু শব্দ না করে বাড়ির সব কাজ করেছে। তুমি ইভার সম্পত্তির জন্যই তো মেয়েটার সাথে এমন করছো, তাই না? ইভা এ বাড়িতে না থাকলে আমি কেন থাকবো? যেখানে আমার স্ত্রীর মর্যাদা, যেখানে আমার স্ত্রীর সম্মান নাই, সেখানে আমার থাকার কোনো প্রশ্নই আসে না। তবে যাওয়ার আগে একটা কথা বলতে চাই আমি, জানো মা, আল্লাহ সূরা নিরাশায় স্পষ্টভাবে বলে দিয়েছে কিভাবে এতিমদের সম্পত্তি বন্টন করে দিতে হয়। ওর যেহেতু বাবা মা ভাই বোন নাই, তাই ইভা ওর বাবার সম্পত্তির অর্ধেক পাবে, আর বাকি অর্ধেক সম্পত্তি ওয়ারিসদের মধ্যে ভাগ হবে, মানে আমরা পাবো। আর ইভা প্রাপ্তবয়স্ক হলে ওর জিনিস বুঝিয়ে দেওয়া আমাদের দায়িত্ব। ওর বাবা মা মারা গেছে, তাই দাদা থাকলে ওর দায়িত্ব দাদার থাকতো, কিন্তু এখন ইভার দায়িত্ব সম্পূর্ণ আমার বাবার, কিন্তু তিনি তো অন্যায় দেখেও চুপ করে থাকে। শেষের কথাটা ইভান আতিফ শাহরিয়ারের দিকে তাকিয়ে বলে, তাই আতিফ শাহরিয়ার নিজের মাথা নিচু করে নেয়। আয়ানা আতিফ শাহরিয়ারের সামনে এসে বলে, দেখেছো তোমার ছেলে কিভাবে আমাকে অপমান করছে? আপন মা হলে এমনভাবে করতে পারতো কোনোদিন? আয়ানার কথায় আতিফ শাহরিয়ার হকচকিয়ে উঠে বলে, একদম চুপ ইভান, যা বলেছে তা কি মিথ্যে? ওর বলা সব কথাই তো সত্যি। ইভান আতিফ শাহরিয়ারের কথা শুনে তাদের দিকে তাকিয়ে ইভার কাছে গিয়ে বলে, এমন অমানুষের মাঝে থাকতে হবে না, চল। ইভানের কথা শুনে ইভা ফ্যালফ্যাল দৃষ্টিতে ইভান শাহরিয়ারের দিকে তাকিয়ে বলে, আমার মা বাবা না থাকলেও এ বাড়ির সবাইকে আমার আপন মনে করি। চাচু আর চাচিকে নিজের মা বাবা মনে করি। ইরা, সোনালি আর ইমা আপুকে নিজের বোন মনে করি। তাদের ছেড়ে কই যাব? ইরা বলে, তোকে আমাদের কথা ভাবতে হবে না, তুই ভাইয়ের সাথে চলে যা। এখানে থাকলে উঠতে বসতে সব সময় লাথি উষ্টা খাবি। ভাইয়া, তুমি ইভাকে নিয়ে চলে যাও। ইরার কথা শুনে ইভান প্রতিউত্তর করল না। ইভানের এবার প্রচণ্ড রাগ হয়, তাই ইভার কাজ ঝাঁকিয়ে রাগী দৃষ্টিতে চেয়ে বলে, ইডিয়েট, এখন কাঁদছিস কেন? তাহলে সারা জীবন এখানে থেকে মাইর খা। যখন যে যেমন করে তার পাল্টা উত্তর দিতে হয় জানিস না? আমার ইচ্ছে হচ্ছে থাপড়িয়ে তোর গাল দুটো লাল করে দেই। স্টুপিড, একেবারে সবার জন্য আদর উতলিয়ে পড়ছে। তোর ইচ্ছে হলে থাক এখানে, আমি থাকবো না এ বাড়িতে। আর যেতে হলে চল আমার সাথে। এটা বলে ইভান শাহরিয়ার বাহিরের দিকে নিজের পা বাড়াতে নেয়, আর অমনি ইভা ওর হাত ধরে বলে, আমি কখন বললাম আপনার সাথে যাব না? আমাকেও নিয়ে যান, আমার খুব কষ্ট হয়। মারলে আমার শরীরটা ব্যথা হয়ে আছে। আপনি চলে গেলে সবাই আমাকে আবার মারবে। ইভা ঠোঁট ফুলিয়ে কথাগুলো বলে। তা দেখে ইভান শাহরিয়ার এবার হাত ধরে ওকে দাঁড় করিয়া আয়ানার উদ্দেশ্যে বলে, থাকো তোমরা এই অট্টালিকা নিয়ে। বিয়ে যেহেতু করছি, ওর দায়িত্ব নিতে পারবো ইনশাল্লাহ। আর রইল ওর পড়াশোনার কথা। ইভা এখন আমার স্ত্রী, আমি ওকে পড়াশোনা করব। এটা বলে ইভান শাহরিয়ার ইভাকে নিয়ে চলে যেতে নিলে ইরা আর সোনালি ইভাকে জড়িয়ে ধরে। তা দেখে আতিফ শাহরিয়ার বলে, সোনালি, ইরা, ওদের যেতে দে। আতিফ শাহরিয়ারের কথা শুনে ওরা ইভাকে ছেড়ে দেয়। তারপরে ইভান শাহরিয়ার ইভাকে নিয়ে নীলা আর আয়ানার দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। রাত তখন একটা বাজতে চলল। চারদিকে অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে। মাঝে মধ্যে কুকুরের ডাকে ইভা কেঁপে কেঁপে উঠছে। ইভান সেদিকে তাকিয়ে নিজেকে খুব অপরাধী ভাবতে লাগলো। মেয়েটার এই মুহূর্তে বিশ্রামের প্রয়োজন। বাড়ি থেকে বের হওয়ার পরে ইভা অটোতে একবার জ্ঞান হারায়। তা দেখে ইভান কিছুক্ষণ ইভার গালে আস্তে আস্তে নিজের হাত দিয়ে চাপড় মেরে বলে, ইভা চোখ খোল। ইভা, এই ইভা। যখন দেখলো ইভা চোখ খুলছে না, তখন ইভান অটোওয়ালার থেকে পানি নিয়ে ইভার চোখে মুখে ছিটে দিয়ে আবার ইভার গালে আস্তে আস্তে নিজের হাত ধরা চাপড় দিয়ে বলে, ইভা, এই ইভা, চোখ খোল কলিজা। তার একটু পরেই ইভা পিটপিট করে চোখ খুলে তাকায়। তা দেখে ইভান অসহায় দৃষ্টিতে ইভার পানে তাকায়। তারপর একটা ডাক্তারের দোকানের সামনে অটোওয়ালাকে অটো থামানোর কথা বলে।
অটোওয়ালা ইভানের কথা অনুযায়ী একটা ডাক্তারের দোকানের সামনে ওদের নামিয়ে দেয়। ইভান শাহরিয়ার ভাড়া মিটিয়ে দোকানের মধ্যে প্রবেশ করে। তারপর ইভানকে একটা চেয়ারে বসিয়ে ডাক্তারের উদ্দেশ্যে কিছু ঔষধ আর একটা অয়েনমেন্ট নেয় বেল্টের আঘাতে হওয়া ক্ষত স্থানে দেওয়ার জন্য। ইভান নিজেই যেহেতু ডাক্তার, তাই আর ডাক্তারকে দেখিয়ে ওষুধ কেনা লাগে নাই। যদি ডাক্তার ইভার শরীরে এমন বেল্টের আঘাত দেখত তাহলে অবশ্যই ইভানকে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হতো। ইভান ইভাকে নিয়ে ডাক্তারের দোকান থেকে বের হয়ে একটা খাওয়ার পানি আর কিছু শুকনো খাবার কিনে তারপর হাঁটতে হাঁটতে অনেক দূর এসে নিজের পকেট থেকে ফোনটা বের করে কাউকে ফোন করে। অপর প্রান্তের লোক কল করে সালাম দেওয়ার সাথে সাথে ইভানের ফোন অফ হয়ে যায়। তা দেখে রাগী ইভানের চোয়াল শক্ত হয়ে আসে, যার দরুন ইভান ফোনটা ছুঁড়ে মারতে নিয়েও থেমে যায়। নিজের রাগকে কন্ট্রোল করে মোবাইলটা পকেটে রেখে দেয়। ইভার শরীরের পুরো বার যেন ইভান নিজেই বহন করেছে। মেয়েটা ঠিক মতো নিজের পাও এগিয়ে চলতে পারছে না। তাও ইভান শাহরিয়ার অলরেডি কয়েকটা বাড়িতে টুলেট দেখে রুম খালি আছে কিনা জিজ্ঞেস করছে, কিন্তু এত রাতে রুম খুঁজছে দেখে সবাই আরও অপমান করে কথা বলছে। তারপর এখানে একটা হোটেলে গেল, সেখানে নাকি সব কেবিন বুকিং, আশেপাশে আর কোনো হোটেল নাই। তাই ইভান শাহরিয়ার ইভাকে নিয়ে আবার হাঁটা ধরে। তারপর দেখলো সামনে একটা চায়ের দোকান, সম্ভবত দোকানদার দোকান বন্ধ করে চলে গেছে। সামনে একটা বসার বেঞ্চও আছে। ইভান আগে ইভাকে সেখানে বসিয়ে পাশে নিজেও বসে। তারপর খাবারের প্যাকেট থেকে একটা বনরুটি নিয়ে ইভাকে খাইয়ে দেয়। অল্প একটু খেয়েই মেয়েটা আর খেতে চায় না, তাই ইভান আর জোর করে নাই। পানি খাইয়ে ইভাকে ওষুধগুলো খাইয়ে দেয়। তারপর ইভা নিজের দুর্বল শরীরটা বেঞ্চের উপর ছেড়ে দিয়ে মাথাটা বেঞ্চের সাথে দিয়ে হেলান দেয়। তা দেখে ইভান শাহরিয়ার শান্ত কণ্ঠে ইভাকে বলে, ইভা, তোর শরীরে ব্যথা অনুভব হচ্ছে খুব, তাই না? ইভা হেলান দিয়ে চোখ বন্ধ অবস্থায় কাঁপা কাঁপা কণ্ঠে বলে, চিন্তা করবেন না, আমি ঠিক আছি। ইভান শাহরিয়ার ইভার কথা শুনে মেয়েটার মলিন বদনখানির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কি মায়া এই মেয়েটার মধ্যে। আয়ানার ইভাকে এভাবে মারতে কি একটুও হাত কাঁপলো না? মানুষ কি করে এতটা নির্দয় হতে পারে? আয়ানাকে না দেখলে ইভান শাহরিয়ার বুঝতেই পারত না। ইভার গোলাপি ঠোঁটগুলো অসম্ভব গতিতে কাঁপছে, কান্নার ফলে নাক মুখ ফুলে আছে। মেয়েটাকে কেমন বিধ্বস্ত দেখাচ্ছে। মাঝে মাঝে পুরো শরীর জুড়ে কাঁপুনি দিয়ে যাচ্ছে ইভার। এই গরমের মধ্যে ইভান ঘেমে আছে, কিন্তু ইভা বারবার কেঁপে উঠছে। ইভান সেদিকে তাকিয়ে ইভার মাথায় নিজের হাতটা রাখে। ইভান বুঝলো ইভার শরীরের তাপমাত্রা ক্রমাগত বেড়েই চলেছে, হয়তো প্রচণ্ড জ্বর আসবে। ইভা নিজের কপালে ইভানের হাতের ছোঁয়া পেয়ে কেঁপে ওঠে, কিন্তু তাকাতে ইচ্ছে করে না। ইভা নিজের হাতটা ইভার কপাল থেকে সরিয়ে নিজের ব্ল্যাক ব্লেজারটা খুলে ইভার শরীরে জড়িয়ে দেয়। ওর শরীরে ব্লেজারের নিচের সাথে শার্ট ছিল। তারপর ইভান খাবারের দিকে তাকিয়ে সেখান থেকে উঠে একটু দূরে গিয়ে দাঁড়িয়ে নিজের মাথার চুলগুলো দুই হাত দিয়ে মুষ্টিবদ্ধ করে নেয়। নিজেকে খুব পাগল পাগল লাগছে ইভানের। সে দুপুরে খাবার খেয়েছে, এখন প্রচণ্ড খিদে থাকলেও খেতে ইচ্ছে হলো না। খুব টেনশন এসে মাথায় চাপলো ওর। একা হলে ইভান নিজের থাকার একটা ব্যবস্থা না হয় করতে পারত, কিন্তু এখন ওর সাথে ইভাও আছে। রাগের মাথায় তো বাড়ি ছেড়ে চলে আসছে ইভাকে নিয়ে, কিন্তু এখন ইভান কি করবে, কোথায় যাবে, কিছুই বুঝতে পারছে না। ইভানের নিজেকে আজকের মতো আর কোনোদিন এত অসহায় লাগেনি। ফোনটা অফ না হলে এতক্ষণ ওদের থাকার ব্যবস্থা হয়ে যেত। ইভান পিছনে ঘুরে অসহায় দৃষ্টিতে ইভার দিকে তাকায়। মেয়েটা ততক্ষণে গুটিসুটি হয়ে বেঞ্চের উপর শুয়ে পড়েছে। ইভান তা দেখে গুটি গুটি পা ফেলে ইভার কাছে গিয়ে ওর মাথাটা নিজের কোলে তুলে নেয়। হঠাৎ ইভানের ইচ্ছে হলো মেয়েটার কপালে একটা চুমু খেতে, তাই আস্তে আস্তে ঝুঁকে ইভার কপালে নিজের ঠোঁট ছোঁয়ায়। সাথে সাথেই ইভা কেঁপে ওঠে। তা দেখে ইভান শাহরিয়ার নিজের ঠোঁট প্রসারিত করে মুচকি হাসি দেয়। কি রে, এখানে মেয়ে নিয়ে কি করছিস? আমাদের একটু ভাগ দে। হঠাৎ কারো কণ্ঠস্বর শুনে ইভানের হাসি মুখটা চুপসে যায়। আবারও গম্ভীরতা এসে বিরাজ করে ওর চোখে মুখে। নিজের মাথা তুলে সামনের দিকে তাকিয়ে দেখে চারজন ছেলে ওদের সামনে ঢুলছে। সম্ভবত আজে বাজে কিছু খেয়েছে। ইভাকে নিয়ে এমন কথা শুনে প্রচণ্ড রাগ ওঠে ইভানের, কিন্তু ও চায় না কোনো সিন ক্রিয়েট হোক, তাই চুপ হয়ে বসে থাকে। ছেলেগুলো আরও বাজে বাজে কথা বলে।
ইভান চুপ হয়ে সেগুলো হজম করে নেয়। হঠাৎ একটা ছেলে এসে ইভার শরীরে স্পর্শ করতে চায়। অমনি ইভান বসে থেকে ওর বুকে একটা লাথি মারে, যার দরুন ইভা চোখ খুলে তাকায়। তারপর উঠে বসার চেষ্টা করে। তাই ইভান ইভাকে বসতে সাহায্য করে। তারপর যেই ছেলেটাকে লাথি দিয়েছে সেই ছেলেটা বাকি ছেলেদের উদ্দেশ্যে বলে, মাস শালাকে। এটা শোনার সাথে সাথে তারা ইভানের উপর আক্রমণ করতে আসে। আর তখনই ইভান এতক্ষণ জমে থাকা সব রাগ নিয়ে ওদের মারতে থাকে। ওদের সামনে দিয়ে মনের আনন্দে একটা ছেলে আসছিল। সামনে মারামারি দেখে লুকিয়ে পড়ে। তারপর একটু উকি দিয়ে ওদের দিকে তাকিয়ে থাকে। ছেলেটা দেখছে একটা ছেলে সবাইকে মারছে, কিন্তু যে মারছে তার চেহারা দেখা যাচ্ছে না। হঠাৎ ইভানের মুখটা দেখে ছেলেটা চমকে যায়। তারপর বলে, স্যার স্যার আমি এক্ষুনি আসছি। এইটা বলে ছেলেটা নিজেও দৌড়ে ইভানের কাছে এসে ওর হাতে থাকা বোতল দিয়ে ছেলেগুলোকে মারতে থাকে। ইভা কপাল কুঁচকে সেদিকে তাকিয়ে আছে। ছেলেটার গায়ে একটা হলুদ কালার গেঞ্জি আর পরনে একটা জিন্সের প্যান্ট। দেখতে সুন্দর আছে, তবে ইভানের থেকে হাইট একটু কম। ওর মায়ের দেখে ইভানের মারা অলরেডি থেমে গেছে। মনে হচ্ছে বোতল দিয়েও মাতাল ছেলেগুলোকে মারছে না, বরং ওদের উপর তবলা বাজাচ্ছে। ছেলেটা ওদের দুজনকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে নিজেও মারা থামিয়ে দেয়। আর বাজে ছেলেগুলো এই সুযোগে সেখান থেকে পালিয়ে যায়। ইভান ছেলেটাকে উদ্দেশ্য করে বলে, রোশান, তুই এখানে হঠাৎ কোথা থেকে আসলি? রোশান কপাল কুঁচকে মনে মনে বলে, যে প্রশ্ন আমার আগের করার কথা সেটা স্যার আগে সেটা করে ফেলেছে। তারপর রোশান বলে, আমার কাজিনের বিয়ে, মায়ের সাথে গেছিলাম, বিয়ে থেকে আবার চলে আসছে। আমার তো আবার ডিউটি আছে। আপনার তো কড়াকড়ি নির্দেশ, কাজ ফেলে কোনো জায়গায় সময় নষ্ট করা যাবে না। কিন্তু আমারও একই প্রশ্ন, আপনি এখানে কি করছেন স্যার? ছেলেটার পুরো নাম রোশান ফারহান, ইভানের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। ইভান শাহরিয়ারের রোশানের কথায় কোনো ভাবান্তর দেখা গেল না। ইভানকে কোনো কথা বলতে না দেখে বেঞ্চের দিকে তাকিয়ে বলে, স্যার উনি কে, ম্যাম নাকি? আমাকে না বলে বিয়ে করে নিলেন আপনি? যাও একটা দাওয়াত খাওয়ার সম্ভাবনা ছিল, শেষে আপনি বিয়ে আর দাওয়াত খাওয়ানো হলো না। শেষের কথাটা রোশান অসহায় মুখ করে বলে। ইভান রোশানের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে বলে, তোদের বাসায় রুম খালি আছে? ইভানের কথা শুনে রোশানের ভ্রুযুগল কুঁচকে এলো। রোশান জানে ইভানের থাকার জায়গার কোনো অভাব নাই, এমনকি ওদের নিজেদের বিজনেসও আছে। ইভানের ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল, তাই সে ডাক্তার হয়েছে। প্রশ্ন অনেক থাকলেও রোশান তা নিজের মনের মধ্যে রেখে দিল। রোশান হয়তো বুঝতে পারছে ওদের মধ্যে পারিবারিক প্রবলেম হয়েছে, যার কারণে ইভান শাহরিয়ার নিজেও কোনো কথা বলতে চাইছে না। আর কাউকে পার্সোনাল ব্যাপারে কিছু জিজ্ঞেস না করাই ভালো। তাই রোশান ইভানের উদ্দেশ্যে বলে, স্যার আমি তো জানি না রুম খালি আছে কি না, বাড়িওয়ালাকে জিজ্ঞেস করে দেখা লাগবে। সামনে আমাদের বাড়ি, আপনি আমাদের বাসায় আসেন প্লিজ স্যার, না করবেন না। রোশানের কথা শুনে ইভান শাহরিয়ার ইভার পানে একবার তাকায়, কিন্তু কিছু বলে না। তা দেখে রোশান চোখ ছোট ছোট করে ইভানের দিকে তাকিয়ে বলে, স্যার জানি আপনাদের আমাদের বাসায় থাকতে কষ্ট হবে, কিন্তু না গেলে আমার কাছে অনেক খারাপ লাগবে। আপনাদের এখানে রেখে আমি বাসায় যেতে পারবো না। রোশানের কথা শুনে ইভান শাহরিয়ার ইভাকে সামলে ওর সাথে নিয়ে রোশানের উদ্দেশ্যে বলে, চল তোদের বাসায়। চারদিকে নিস্তব্ধতায় ঘেরা। এত রাতে অবশ্যই কারো কোনো কাজ ছাড়া জেগে থাকবে না। রোশান ইভা আর ইভানকে নিয়ে অনেক আগে নিজেদের বাসায় পৌঁছেছে। চায়ের দোকান থেকে ওদের বাসা খুব বেশি দূর না। সবাই বাসায় আসার পরে রোশান ওদের জিজ্ঞেস করলো কিছু খাবে নাকি, যদিও ঘরে কিছু রান্না করা নাই। ওরা খেলে রোশান রান্না করে দিবে। ইভান শাহরিয়া রোশানের কথা শুনে ইভাকে জিজ্ঞেস করছে ইভা কিছু খাবে নাকি। তার প্রতি উত্তরে ইভা খাবে না জানিয়েছে। মেয়েটার শরীরটা প্রচণ্ড দুর্বল লাগছে। ইভানের নিজেরও খেতে ইচ্ছে হলো না। রোশান চাইলো রান্না করতে, কিন্তু ইভান বারণ করে দিল। তারপর ওর থেকে ফার্স্ট এড বক্স চাইলো। রোশান ইভানকে ফার্স্ট এড বক্স এনে দিল। ইভান ফার্স্ট এড বক্স খুলে ইভার আঘাতপ্রাপ্ত স্থানে মেডিসিন লাগিয়ে দিল। ইভানের ছোঁয়ায় মেয়েটা কেঁপে উঠল। ইভা নিজেও কিছু কিছু জায়গায় মেডিসিন লাগালো। প্রচণ্ড খারাপ লাগছে মেয়েটার, পুরো শরীর অবশ হয়ে আসছে, খুব পেইন হচ্ছে মাথায়, বিশ্রামের প্রয়োজন। ইভান ইভার অস্থিরতা আজ করতে পেরে মেয়েটাকে শুয়ে থাকতে বলল। ইভাও বাধ্য মেয়ের মতো বিছানায় শুয়ে পড়ল। ইভান কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে মাথায় হাত বুলিয়ে দেয়। ইভার শরীরটা গরম হয়ে আছে,
তবে খুব বেশি না। তাই ইভান পাশ থেকে কম্বল টেনে ইভার গায়ে জড়িয়ে দেয়। তারপর উঠে গিয়ে জানালার কাছে দাঁড়ায়। রোশানদের বাড়িটা 3 তলা, 2 তলায় রোশানরা থাকে, নিচতলায় বাড়িওয়ালারা থাকে, আর অন্য রুমগুলোতেও ভাড়াটিয়া থাকে। ওদের ফ্লাইটে 2টা রুম, একটাই রোশান আর অন্যটাই ওর মা থাকে। ওর মায়ের রুমে এখন ইভানকে থাকতে দিছে, সাথে কিছু রুম আর ওয়াশরুমও আছে। ওদের রুমের সাথেই জানালা, কোনো ব্যালকনি নাই, তবে রোশনের রুমে ব্যালকনি আছে। রোশনের বাবা মারা গেছে 3 মাস আগে। ছেলেটা আগে হোস্টেলে থেকে পড়তো, বাবা মা গ্রামে থাকতো। ওর সব খরচ ওর বাবা দিত, নিজেও একটা মেয়েকে টিউশন করাতো, সেখান থেকে 2000 টাকা পেত। সব কিছু ভালোই চলছিল, কিন্তু বাবা মারা যাওয়ার পরে ওর মা গ্রামে ঠিক মতো খাওয়া দাওয়া করতো না। আমার মধ্যবিত্ত পরিবারের ওরা, তাই সব কিছু মিলিয়ে সংসার চালানো অনেক কষ্টকর। তার উপর ওর মা না খেয়ে অনেক অসুস্থ হয়ে পড়েছে। আমার ওর হোস্টেলের 1 মাসের বেতন আটকে গেছিল, তাই গ্রামের বাড়িটি বিক্রি করে মায়ের চিকিৎসা করে নিজের হোস্টেলের টাকা পরিশোধ করে। তারপর এখন যে বাসায় আছে সেখানে রুম ভাড়া নেয়। অগ্রিম 1 মাসের টাকা দিয়েই বাড়ি ভাড়া নিতে হয়েছে। তারপর প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনেছে, এতেই সব টাকা শেষ। পরের মাসে রুম ভাড়া দিতে হবে। তারপর নিজের পড়ার খরচ, আবার সংসারের খরচ কই পাবে এগুলো ভেবে পাগলের মতো একটা চাকরির খোঁজ করছিল, কিন্তু কোনো জায়গায় চাকরি পাচ্ছিল না। ইভান নিজেই রোশানের মায়ের চিকিৎসা করছিল, তাই একদিন রোশানের সাথে দেখা হওয়ার পরে ইভান জিজ্ঞেস করে রোশানের মা কেমন আছে। তারপরে কথায় কথায় রোশান ওর অবস্থার কথা ইভান শাহরিয়ারকে জানায়। তা শুনে ইভান ওকে নিজের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে রেখে দেয়। রোশান নিজেও যেহেতু মেডিকেলের স্টুডেন্ট, তাই ইভানের জন্য ভালোই হয়েছে। ইভান দূর আকাশের পানে তাকিয়ে আছে, মাথায় হাজারো চিন্তা উকি দিয়ে যাচ্ছে। একজন পুরুষকে নিজের সংসার সামলানোর জন্য অনেক স্ট্রাগল করতে হয়। ইভান এতদিন এগুলোর সাথে পরিচিত ছিল না, কিন্তু এখন ধীরে ধীরে ইভানকে সব কিছুর সাথে মানিয়ে চলতে হবে। কি করবে ছেলেটা কিছুই বুঝতে পারছে না। মাসের আর বাকি আছে 4 দিন। এখন কোথাও রুম ভাড়া পাওয়া যাবে না, তবুও চেষ্টা করে দেখবে ছেলেটা কোথাও রুম খালি আছে কিনা। ওকে তো রুম খালি পেতেই হবে। এগুলো ভাবতে ভাবতেই ইভানের কানে কারো গুনগানির আওয়াজ আসলো। সাথে সাথেই মাহিরের দিক থেকে নিজের দৃষ্টি সরিয়ে বিছানার দিকে তাকায়। ইভার পানে তাকিয়ে ছেলেটা হকচকিয়ে ওঠে। ওর কাছে গিয়ে বিছানায় বসে কপালে হাত দিয়ে চমকে যায়। মেয়েটার শরীরের তাপমাত্রা অনেক, মনে হচ্ছে জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। তা দেখে ইভান ইভার চোয়াল চাপড়ে কয়েকবার ডাকে, কিন্তু মেয়েটার কোনো রেসপন্স নেই। আধো আধো চোখ খুলে তাকিয়ে আছে, কিন্তু মস্তিষ্ক যেন ফাঁকা, কিছুই বলতে পারছে না মেয়েটা। তা দেখে ইভান শাহরিয়ার রোশানের রুমে গিয়ে ওরে ঘুম থেকে জাগায়, কিন্তু বেচারা মাত্রই ঘুমালো। তাই হকচকিয়ে উঠে বসে বলে, কোন শালারে শান্তিতে ঘুমাতে দেয় না? আমি তোর শালা না, আমার বোন তোর কাছে বিয়ে দিব না। জলদি উঠে একটা পাত্রে পানি আর ভালো কাপড় দে। কণ্ঠস্বরে রোশান হন্তদন্ত হয়ে বিছানা থেকে নেমে বলে, সরি, মানে স্যার, আমি তোর সরি তোর কাছে রাখ, যেটা বলছি সেটা কর। রোশান ভ্রু কুঁচকে ইভান শাহরিয়ারকে জিজ্ঞেস করে, স্যার ম্যামের জ্বর আসছে নাকি? রোশান বুঝলো না ইভার হঠাৎ জ্বর চলে আসছে কিভাবে। ভ্রু কুঁচকে ইভান যে জন্য ওর কাছে আসছে সেগুলো দিল, কিন্তু ইভান তো জানে ওর মায়ের এমন আঘাত করার ফলে মেয়েটার জ্বর চলে আসছে। ইভান রোশানের থেকে প্রয়োজনীয় জিনিস নিয়ে ইভার কাছে গিয়ে ওর পাশে বসে পানিতে কাপড়টা ভিজিয়ে ইভার কপালে রাখে। সাথে সাথে মেয়েটা কেঁপে ওঠে। রোশান ও ইভানের পিছু ওদের রুমে আসছে। রোশানের দিকে তাকিয়ে ইভান বলে, তুই এবার ঘুমা যা। স্যার, ম্যাম কি বেশি অসুস্থ? চিন্তা করিস না, তুই গিয়ে ঘুমা, আমি আছি তোর কাছে। ইভানের কথায় রোশান প্রতি উত্তর করল না। ইভার দিকে এক পলক তাকিয়ে প্রস্থান করল। মিষ্টি সকালের স্নিগ্ধতা ছড়িয়ে পড়েছে চারদিকে। কিছুক্ষণ পরে ঝলকানো রোদের তেজ প্রকৃতিকে গরম করে তুলবে। ইভান শাহরিয়ার ফজরের নামাজ আদায় করে ঘুমিয়েছিল, মাত্রই ঘুম ছুটে গেছে। তাই দেখে বন্ধ অবস্থায় বাড়ি ছাড়া থেকে শুরু করে কি কি হয়েছে এই পর্যন্ত তা একবার ভেবে নিল। তারপর নিজের পাশ থেকে
হাত দিয়ে খুঁজে ফোনটা নেয়, কিন্তু হাতে নিয়েই বা লাভ কি? ফোনে তো চার্জ নাই, আর চার্জারটাও হসপিটালে ইভানের কেবিনে। তাই ফজরের সময় রোশানকে বলেছে হসপিটাল থেকে আসার সময় ওর চার্জার নিয়ে আসতে। আজ ইভান হসপিটালে যাবে না। ইভা অসুস্থ মেয়েটাকে এই অবস্থায় রেখে হসপিটাল গিয়ে কিছুতেই শান্তি পাবে না সে। কিন্তু রুম খুঁজতে তো অবশ্যই যেতে হবে। সকালেই নাকি রোশান ওদের বাড়িওয়ালাকে জিজ্ঞেস করছে রুম খালি আছে কিনা। বাড়িওয়ালা বলেছে একটা রুম খালি ছিল, ভাড়া হয়ে গেছে। ইভান শুয়ে থেকেই আর মোনা ভেঙে ঘুম থেকে উঠে বিছানায় বসে। তারপর পাশে একবার ইভার দিকে তাকায়। এই প্রথম মেয়েটার পাশে ইভান ঘুমিয়েছে। কি অদ্ভুত অনুভূতি, মেয়েটা ঘুমাচ্ছে। ইভান এক দৃষ্টিতে নিজের অর্ধাঙ্গিনীকে দেখে যাচ্ছে। ইভার নাক মুখ শুকিয়ে গেছে। জ্বর মেয়েটাকে ভালোই দুর্বল করে দিয়েছে। কি সুন্দর বিড়াল ছানার মতো গুটিসুটি হয়ে ঘুমিয়ে আছে তার বউটা। ইভান কিছুক্ষণ ইভার ঠোঁটের দিকে তাকিয়ে রইল। হুট করে ইভানের দৃষ্টি এবার বুকের তিলে নিক্ষেপ হলো। হঠাৎ নিজের মনে অদ্ভুত ইচ্ছেগুলো এসে কড়া নাড়ালো, কিন্তু ইভান তাদের প্রশ্রয় দিল না। সে তার বাবুই পাখির মতো বউটার কপালে নিজের ওষ্ঠদয় ছোঁয়ায়। ইভানের ছোঁয়ায় ঘুমের মাঝেও মেয়েটা কেঁপে উঠল। ইভান তা দেখে নিজের একমাত্র বউয়ের পানে তাকিয়ে নিঃশব্দে হাসল। তারপর বিছানা থেকে নেমে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে যায়। ইভান, শাহরিয়ার আর রোশান মাত্র বাসায় ফিরল। আসরের আজানের সময় বের হয়েছে দুজনে, নামাজ আদায় করে একেবারে মাগরিবের পরে বাসায় ফিরল। সকালে একবার ইভান রুম খুঁজতে বের হয়েছে, কিন্তু এখন মাসের শেষ, তাই কয়েকটা বাসায় রুম খালি ছিল, ভাড়া হয়ে গেছে। আর কয়েকটা বাড়িতে রুম খালি নাই। এখন আবার দুজনে মিলে রুম খুঁজতে গেছিল। রোশান আসরের আগে হসপিটাল থেকে চলে আসছে। তারপর দুজন মিলে রুম খুঁজতে গেছিল। একটা রুম খালি পাইছে। রুম সুন্দর, কিন্তু ভাড়া বেশি। ভাড়া বেশি হলেও রুম ইভানের পছন্দ হয়েছে। আর এখন রুম পাওয়াও কঠিন হয়ে যাবে মাসের শেষ, সেই জন্য তাই অ্যাডভান্স 1 মাসের টাকা দিয়ে এসেছে বাড়িওয়ালাকে। রাতে রুম দেখে এসে ইভান আর রোশান মিলে রান্না করলো। এখন ইভান শাহরিয়ার ইভার পাশে বসে আছে ওর দিকে তাকিয়ে। পাশে এই খাবারের প্লেট। ইভার নাকি খেতে ইচ্ছে হচ্ছে না, তাই ইভান শাহরিয়ার ইভাকে একটা বালিশের সাথে হেলান দিয়ে বসায়। তারপর প্লেট নিজের হাতে নিয়ে ইভার মুখের সামনে খাবার ধরে। ইভান আঁক মুখ কুঁচকে ইভানের দিকে তাকায়। তারপর ইভানের হাতে খেয়ে নেয়। ইভানের হাতে খেতে এবার ভালোই লাগছে। ছেলেটা কি যত্ন সহকারে ইভাকে খাইয়ে দিচ্ছে। সাথে ইভান নিজেও খেয়ে নিল। কেটে গেছে 3 দিন। ইভা এখন অনেকটা সুস্থ। এই 3টা দিন ইভান শাহরিয়ার ইভার অনেক যত্ন করেছে। আবার রোশানের মাও চলে আসছে। ইভানরা রোশানদের বাসায় আসার পরের দিন। ইভান প্রথম দিন হসপিটালে না গেলেও পরের 2 দিন হসপিটালে গেছে। তবে তাড়াতাড়ি বাসায় চলে আসছে। কালকেই 1 তারিখ, ওরা নতুন বাসায় উঠবে। আজকে রাতের রান্না ইভা নিজে করেছে। রোশানের মা রত্না খাতুন শুধু ইভাকে হেল্প করেছে। মেয়েটা সুস্থ হয়ে উঠতে পারে নাই, এর মধ্যেই রান্না করতে কিচেনে চলে আসছে। তাই রত্না খাতুন অনেক বারণ করেছে, কিন্তু ইভা শুনে নাই। ইভা বলে, এই কয়টা দিন সবাই আমাকে রান্না করে খাওয়াইছে, আর আজ আমি রান্না করব। রাত তখন 10টা বাজতে চলল। রত্না খাতুন আর ইভা বসে বসে গল্প করছে। রোশানের মা ইভাকে একেবারে নিজের মেয়ের মতোই আদর করেছে। ইভা যখন বেশি অসুস্থ, ইভান শাহরিয়ার হসপিটালে ছিল, তখন রত্না খাতুন ইভাকে নিজের মায়ের স্নেহ দিয়ে খাইয়ে দিত। আবার সবসময় মেয়েটার খেয়ালও রাখত। তখন ইভা নিজের মায়ের কথা খুব মনে পড়ত। ইভা আর রোশানের মা রত্না খাতুন গল্প করতে করতে এক সময় রত্না খাতুন ইভাকে বলে, মা, তুমি সত্যি খুব ভাগ্যবতী, এমন একটা জামাই পেয়েছো। তোমার জামাই তোমার কত খেয়াল রাখে। রত্না খাতুনের কথায় ইভা শুধু হাসলো। প্রতি উত্তরে মেয়েটা কিছুই বলল না। ইভাকে হাসতে দেখে রত্না খাতুন আবার বলে, তা ইভা, তোমার জামাই ছেলে বাবু না মেয়ে বাবু পছন্দ? হঠাৎ রত্নার এমন কথায় ইভা হকচকিয়ে ওঠে। রুকুচকে ওনার দিকে তাকিয়ে নিজের দৃষ্টি নত করে নেয়। লজ্জায় মেয়েটার কান গরম হয়ে গেছে। মনে হচ্ছে কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। নাকের ডগায় লাল বর্ণ হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে মেয়েটা লজ্জা পাচ্ছে। ইভা তো এসব কথার সাথে নতুন পরিচিত, তাই বোধহয় আরো বেশি লজ্জা পাচ্ছে।
আর ওদের সম্পর্ক আর 10টা সম্পর্কের মতো স্বাভাবিক না, হয়তো স্বাভাবিক হতে সময় লাগবে। রত্না খাতুন এবার এমন লজ্জা মাখা মুখশ্রীর দিকে তাকিয়ে হেসে দেয়, তারপর হাসি হাসি মুখ করেই বলে, ওরে বাবা, তুমি তো দেখছি লজ্জা পাচ্ছ, এত লজ্জা পেলে চলে? তবুও রত্নার কথা শুনে এবা কিছু বলল না। আর তখনই দরজার সামনে রোশানের কণ্ঠ শুনে এভা দরজার দিকে তাকায়। রোশান ইভানকে উদ্দেশ্য করে বলে, স্যার আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? রোশানের কথায় ইভান শাহরিয়ার হকচকিয়ে উঠে ওর দিকে তাকায়। ইভা দরজার সামনে প্যান্টের পকেটে হাত রেখে ইভান শাহরিয়ারকে ওর দিকেই তাকিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে মেয়েটা লজ্জায় আবার মাথা নিচু করে নেয়। ওর বুঝতে বাকি নাই ইভান শাহরিয়ার ওদের কথা শুনে নিছে। ইভার এখন মনে চাচ্ছে মাটি ফাঁক করে তার সাথে মিশে যেতে। আর তখনই রত্না খাতুন রোশান আর ইভানের উদ্দেশ্যে বলে, তোরা কখন আসলি? প্রতি উত্তরে রোশান বলে, আসছি তো অনেকক্ষণ, ফ্রেশও হইছে এসে। এখন খুব খিদে পেয়েছে আম্মু, খাবার দাও। আচ্ছা সবাইকে নিয়ে খেতে আই। কথাটা বলে রত্না খাতুন বিছানা থেকে নেমে কিচেনের উদ্দেশ্যে পা বাড়ায়। তা দেখে ইভাও ওনার পিছনে পিছনে যায়। ইভা ইভান শাহরিয়ারের পাশ দিয়ে যাওয়ার সময় ইভান আর চোখে একবার ইভাকে পরখ করে বাঁকা হাসি দেয়। ইভানকে হাসতে দেখে রোশান ইভানের একটু কাছে এসে বলে, স্যার কি ব্যাপার, হাসেন কেন? রোশনের বাচ্চা, দিলি তো সব শেষ করে। কি শেষ করলাম? আমার বাচ্চা আসবে কোথা থেকে? বিয়ে করলাম না এখনো, বাচ্চা তো আপনার আসার কথা, কারণ আপনি বিয়ের দাওয়াত না খাওয়াতেই বিয়ে করে ফেলেছেন। ইভান রোশানের দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে বলে, আমার ফিলিংসে 12টা বাজানোর জন্য তোর সব সময় সিরিয়াস সময় বাগড়া দেওয়া লাগে। কত সুন্দর বউয়ের লজ্জা মাখা মুখটা দেখছিলাম, এসে আমার অনুভূতির মান ইজ্জত শেষ করে দিলি। স্যার অনুভূতির মান ইজ্জত আছে নাকি? তোর মান ইজ্জত থাকলে অনুভূতির কেন মান ইজ্জত থাকবে না, ইডিয়েট? রোশান ইভান শাহরিয়ারের কথা শুনে ব্যাক্কেল হয়ে গেল। কি বলছে ইভান শাহরিয়ার? অনুভূতির আবার মানিজ্যত আসলো কোথা থেকে? ওর মানিজ্যত আছে বলে কি এখন অনুভূতিরও মানিজ্যত থাকবে? রোশান নিজের হাতের তর্জনী আঙ্গুলটা গাড়ি দিয়ে ভাবতে লাগলো। ইভান সেদিকে তাকিয়ে বলে, তুই ভাবতে থাক, আমি গেলাম। রোশান ইভানের যাওয়ার পানে তাকিয়ে মনে মনে বলে, স্যার সবার সাথে গম্ভীর হয়ে থাকে আর আমার সাথে শুধু উল্টাপাল্টা কথা বলে, আমাকে কনফিউজড করে দেয়। দূর, অনুভূতির আবার মান ইজ্জত আছে নাকি? আবার থাকতেও পারে, স্যার যেহেতু বলেছে। আবার গুগলে সার্চ দিয়ে দেখবো নাকি? আচ্ছা আগে চ্যাট জিপিটিতে সার্চ দিয়ে দেখি। এটা ভেবেই রোশান নিজের পকেট থেকে মুঠোফোনটা বের করে চ্যাট জিপিটিতে সার্চ দেয়। অনুভূতির কি মান ইজ্জত আছে? চ্যাট জিপিটি থেকে রিপ্লাই আসে, তোরে বলা লাগবে অনুভূতির মানিজ্যত আছে নাকি নাই? নিজের মানিজ্যত নিজে বজায় রাখ। অনুভূতির মানিজ্যত খুঁজে নিজের মানিজ্যত নষ্ট করিস না পল্টু। লেখাটা পড়ে রোশান বোকা বনে গেল। শেষ পর্যন্ত সামান্য চ্যাট জিপিটিও রোশানের মানিজ্যতের রফা দফা করে ছাড়লো। আর তখনই রত্না খাতুন রোশানকে ডেকে বলে, রোশান তোর নাকি খিদে লাগছে, তাহলে এখানে দাঁড়িয়ে আছিস কেন? খেতে আয়। রত্না খাতুনের ডাক শুনে রোশান বিড়বিড় করে বলে, তোর আমি কি পাগল হয়ে গেছি? স্যার বলছে এই জন্য কি অনুভূতি মাইন্ডজত থাকবে? স্যারের কথা শুনে আমি মাইন্ডজত 14 গোষ্ঠী উদ্ধার করে কাজে লেগে গেছি। আমার আগে বুঝে উঠেছিল এসব কথা স্যারের দ্বারা সম্ভব, এখন আমার মাইন্ডজত নিয়ে টানাটানি শুরু করছে। এটা ভেবে রোশান নিজের মুখটা প্যাঁচার মতো করে খেতে চলে যায়। সবাই খাবার খেতে বসেছে। রোশানদের খাবার টেবিল নাই, রান্নাঘরটাই বড়, তাই সবাই পাটি বিছিয়ে বসে খাবার খাচ্ছে। টেবিলের থেকে এভাবে বসে সবাই মিলে খাবার খাওয়ার মজাই আলাদা। রত্না খাতুন সবকিছু সার্ভ করে নিজেও খেতে বসলো। ইভানের মাঝে মাঝে মনে হয় ওর মা এমন হলে খুব কি ক্ষতি হতো। সবাই খাচ্ছে, হঠাৎ রোশান বলে, আজকের খবরটা তো অনেকেই মজা হইছে। মা তোমার হাতে আবার মজার কিছু মিশিয়ে রান্না করো নাই তো? রোশানের কথা শুনে ইভান আর চোখে একবার ইভাকে পরখ করে। এগুলো যে ইভা রান্না করছে তা ইভান খাবার মুখে দিয়েই বুঝতে পারছে। ইভার হাতে রান্না খেতে খেতে ইভান শাহরিয়ারের অভ্যাস হয়ে গেছে। সব সময়ের মতোই আজকেও ইভার হাতের রান্না খুব মজাদার হয়েছে। রত্না খাতুন রোশানের দিকে তাকিয়ে বলে, আজকে কিন্তু আমি রান্না করিনি। রোশান ভ্রুকুচকে বলে, তাহলে কে রান্না করেছে? ইভা।
রোশান অবাক হয়ে বলে, ম্যাম আপনি এত ভালো রান্না করতে পারেন, এজন্যই তো বলি স্যার বাইরে খাবার কেন খেতে চান না। রোশানের কথা শুনে ইভান রোশানের দিকে চোখ খটমট করে রাগী দৃষ্টিতে তাকায়। তা দেখে রোশান থতমত খেয়ে চুপ হয়ে যায়। ইভা আর চোখে একবার ইভানকে দেখে নেয়, তারপর নিজের মনের অজান্তেই নিশ্চুপে হেসে দেয়। খাবার শেষ করে রোশান আর ইভান শাহরিয়ার রোশানের রুমে শুতে যায়। ইভা আর রোশানের মা তাদের রুমে যায়। প্রথম দিন ইভান শাহরিয়ার আর ইভা একসাথে ঘুমালেও পরে রত্না খাতুন আসার পর ইভা আর রত্না খাতুন একসাথে ঘুমিয়েছে। তবে প্রথম দিন ইভা আর ইভান শাহরিয়ার একসাথে ঘুমিয়েছে বললে ভুল। সেদিন ইভার শরীর খুব অসুস্থ থাকার কারণে বেচারা ইভান শাহরিয়ার ইভার সেবা করতে করতেই অবস্থা বেহাল। শেষ রাতে যাও একটু ঘুমিয়েছিল, তাও ইভার সেবা করে কখন ঘুমিয়েছে বেচারা নিজেও জানে না। ইভা শুয়ে আছে আর রত্না খাতুন ইভার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আবার গল্পও করছে। এক সময় রত্না খাতুন ঘুমের দিশে পাড়ি জমায়। তা দেখে ইভা বিছানার অপর পাশে ফিরে অন্ধকার রুমের দিকে তাকিয়ে থাকে। ইভার সাথে যেহেতু রত্না খাতুন ঘুমায়, তাই লাইট অফ থাকলেও ইভার তেমন ভয় লাগে না। এ কয়দিনে ইভার জন্য রোশানের মায়ের অনেক মায়া জন্মে গেছে। সবসময় মহিলাটা একা একা বাসায় থাকে, একটুও ভালো লাগে না। এখন ইভাকে পেয়ে যাও ভালো লাগছে, কিন্তু কাল চলে যাবে, তাই ওনার খুব মন খারাপ। রত্না খাতুনের এত স্নেহ ভালোবাসা দেখে ইভার চোখে অশ্রুকণা এসে ভর করেছে। ইভা তা অতি যত্ন সহকারে মুছে নেয় আর ভাবে আয়ানা হয়তো এমন হলে আজ ওদের সবার খুব সুন্দর একটা সংসার হতো, সবার মতো হাসি খুশি ভাবে জীবন কেটে যেত। সকালের স্নিগ্ধতা ছড়িয়ে ছিটিয়ে পড়েছে প্রকৃতি জুড়ে। ইভা আর রত্না খাতুন ফজরের নামাজ আদায় করে এতক্ষণ কুরআন তিলাওয়াত করেছে। এখন ইভা আর রত্না খাতুন মিলে ব্রেকফাস্ট রেডি করছে। কিছুক্ষণ আগে ইরা ইভানের সাথে কথা বলছে। ইরার অভিযোগের শেষ নাই। ইভা চলে গেছে তাই মেয়েটা অনেক কেঁদেছে। সোনালি কম কান্না করছে বললেও ভুল। দুজনেই খুব কষ্ট পেয়েছে। কত স্মৃতি ইভার সাথে তাদের চাইলেও কি ভোলা যায়। চারদিকে অন্ধকার আচ্ছন্ন হয়ে আছে। ইভা আর ইভান শাহরিয়ার বিকালের দিকে তাদের নতুন বাসায় এসেছে। ইভার আর রোশানদের বাড়ি থেকে আসার সময় রত্না খাতুনের সে কি কান্না। ইভাও কান্না করেছে, কারণ রত্না খাতুন ইভাকে এতদিন মায়ের আদর দিয়েছে। এক মুহূর্তের জন্যও ইভা ভুলেই গেছিল যে ও এতিম, ওর বাবা মা নাই। রত্না খাতুনকেই নিজের আপন মা মনে হয়েছে। ইভা আর ইভা নতুন ফ্ল্যাটে এসে দুজন মিলে রুম পরিষ্কার করে সব গুছিয়েছে। ইভান সব কিছু না কিনতে পারলেও মোটামুটি নিত্য প্রয়োজনীয় সব কিছু কিনেছে। এখন ইভা রুমে একা বসে আছে। ইভান শাহরিয়ার বাইরে খাবার কিনে আনতে গেছে। ইভা অবশ্য চেয়েছিল নিজে রান্না করতে, কিন্তু ইভান শাহরিয়ার বাধা দিয়ে বাহির থেকে খাবার আনতে চলে গেছে। এত এত কাজ করে এখন রান্না করতে আসলেই দুজনের কাছে অনেক খারাপ লাগছে। তাই ইভাও আর দ্বিমত করে নাই। ইভান যেতে ইভা পুরো ফ্ল্যাটটা একবার ঘুরে ঘুরে দেখতে লাগলো। একটাতে ব্যালকনি আছে আর অন্যটাতে ব্যালকনি নেই। একটা ড্রয়িং রুম, একটা কিচেন রুম আর একটা ওয়াশরুম আছে। রুমগুলো বেশ বড় বড় আর খুব সুন্দরও। ইভা নিজের মনোযোগ দিয়ে রুমগুলো দেখছিল। এবার মনে হলো এত বিলাসবহুল ফ্ল্যাট না নিয়ে ছোট্ট একটা বাসা নিলেও হতো। তারপর ইভা পুরো ফ্ল্যাটটা ঘুরে ব্যালকনিতে এসে দাঁড়ায়। আর তখনই নিজের খুব কাছে কারো অবস্থান উপলব্ধি করে। এই সুদর্শন পুরুষের শরীরের ঘ্রাণ যে ইভার খুব চেনা। এই ঘ্রাণ সবসময় ইভাকে আফিমের মতো ইভানের খুব কাছে টানে। মাঝে মধ্যে এবার নিজেকে বড্ড বেশি বেসামাল লাগে। পুরো কায়া অঙ্গ প্রত্যঙ্গ অদ্ভুত কম্পন সৃষ্টি হয় ইভান ওর কাছে থাকলে। এবার বুঝতে 1 মিনিটও সময় লাগলো না যে ইভান এসেছে। কিন্তু হঠাৎ কিছু একটা ভেবে পিছনে তাকিয়ে দেখে ইভান শাহরিয়ার ওর দিকে তাকিয়ে পিছনে দাঁড়িয়ে আছে। তা দেখে ইভা ভাবুক হয়ে বলে, আমি তো দরজা আটকে দিয়েছিলাম, আপনি ভেতরে কিভাবে আসলেন? চাবি তো আমার কাছে। ইভান ইভার সামনে আরেকটা চাবি দেখিয়ে ভাব নিয়ে বলে, এই চাবিটা দিয়ে খুলে আসছি, আমার কাছেও একটা চাবি আছে। ইভানের কথা শুনে ইভা কোনো প্রতিউত্তর করল না। ইভানের থেকে চোখ সরিয়ে ব্যালকনি থেকে আকাশের পানে তাকায়। ইভান কতক্ষণ ইভার দিকে তাকিয়ে থেকে বলে, খেতে আয় ইভা, খাবার ঠান্ডা হয়ে যাবে। ইভানের কথা ইভা বাধ্য মেয়ের মতো ইভানের পিছু পিছু রুমে চলে আসে। রুমে এসে দেখে ইভান শাহরিয়ার খাবারের প্লেটে আর পাশে 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে বসে আছে। ইভান ইভার দিকে তাকিয়ে মেয়েটাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে,
এখানে বস, আমি খাবার প্লেট দিচ্ছি। ইভানের কথায় ইভানের থেকে কিছুটা দূরে বসে বলে। আমাকে অল্প দেন। ইভার কথায় ইভান শাহরিয়ার আর চোখে একবার ইভাকে পরোক্ষ করে দেখে। মেয়েটা মন খারাপ করে বসে আছে, হয়তো বাড়ির সবার কথা খুব মনে পড়ছে। এখন ইভাকে প্লেটে খাবার দিলেও অল্প খেয়ে আর খাবে না, হয়তো খাবে না বললে ইভান ধমক দিবে, এটা ভেবে খেতে বসেছে মেয়েটা। তাই ইভান আর 2 প্লেটে খাবার নিল না, একটা বিরিয়ানির প্যাকেট খুলে প্লেটে নিয়ে ইভার দিকে তাকিয়ে বলে, এত দূরে বসছিস কেন ইডিয়েট, কাছে আয়। ইভানের কথা শুনে ইভা ফ্যাল দৃষ্টিতে তার দিকে তাকায়। তা দেখে ইভান শয়তানি মার্কা একটা হাসি দিয়ে বলে, এভাবে তাকিয়ে আছিস কেন? মনে হয় যেন আমি তোর সাথে রোম্যান্স করার জন্য ডাকছি। হঠাৎ ইভানের এমন কথায় ইভা হকচকিয়ে ওঠে, কান গরম হয়ে যায়। দেখে বুঝে যাচ্ছে মেয়েটা বেশ লজ্জা পেয়েছে, যার দরুন ইভা নিজের মাথাটা নিচু করে নেয়। ইভান সেদিকে তাকিয়ে ভ্রু কুঁচকে ফেলে, তারপর নিজেই ইভার একটু কাছে গিয়ে নিজের হাতে খাবার নিয়ে ইভার মুখের সামনে ধরে। ইভাও কোনো কথা না বলে ইভানের হাতে খেয়ে নেয়। কত যত্ন করে ইভান শাহরিয়ার ইভাকে খাবার খাইয়ে দিচ্ছে, কিন্তু ইভা অল্প খাওয়ার পরেই ওর মনে হলো পেট ভরে গেছে, তাই ইভা আর খেতে চাইল না। কিন্তু ইভান শুনল না, সে তো ডাক্তার, তাই তার রানী এত অল্প খেলে শরীর অসুস্থ হয়ে যাবে। ইভা এটা শুনে মনে মনে একটা ভিঞ্চি কেটে মনে মনেই বলে, ডাক্তার সাহেবের ডাক্তারি সব জায়গায় দেখানো লাগে যত সব। পরক্ষণেই ভাবে, এত ভালোবাসা পাওয়ার কি যোগ্য ইভা? ওই বাড়িতে থাকতে তো সারাদিন কাজ আর আয়ানার মায়ের বকা লাথি উষ্টা খেতে খেতেই দিন শেষ হয়ে যেত। কেউ এভাবে খাইয়ে দিত না, খাইয়ে দেওয়া তো দূরের কথা, ঠিক মতো তো খাবারই জুটত না কপালে। এগুলো ভেবে ইভা ফুপিয়ে কেঁদে ওঠে। হঠাৎ ইভার কান্না দেখে ইভার গালে নিজের বাম হাত দিয়ে স্পর্শ করে অস্থির কণ্ঠে শুধালো, এবার ঠিক আছিস? শরীর খারাপ লাগছে নাকি? কাঁদছিস কেন পাখি? কিরে, কিছু বলছিস না কেন? চিন্তা হচ্ছে তো আমার কলিজা। আচ্ছা, তোর আর খেতে হবে না, কাঁদিস না ময়না পাখি। ইভানের এমন আদুরে ডাক শুনে ইভা আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে ইভার একমাত্র বর্ষার স্থান। ইভানের বক্ষে নিজের মাথা রাখে আর জোরে কেঁদে ওঠে। তা দেখে ইভানের আর বুঝতে বাকি রইল না ইভা বাড়ির লোকদের কথা মনে করে কাঁদছে। তাই ইভান শাহরিয়া নিজের বাম হাত দ্বারা ইভার মাথাটা একটু তুলে চোখের পানি মুছে দেয়। তারপর পরম যত্নে নিজের অর্ধাঙ্গিনীর মাথাটা আবার নিজের বুকের সাথে চেপে ধরে। ইভার মাথায় চুলের উপর একটা চুমু খেয়ে বলে, কাঁদিস না পাখি, একদিন সব ঠিক হয়ে যাবে। ইভানের কথা ইভার কান্না থামলেও ফোপানি থামেনি। একটু পরপর মেয়েটা ফুপিয়ে ওঠে। ইভার চোখের পানিতে ইভানের গায়ের গেঞ্জি ভিজে যাচ্ছে। ইভান আর কিছু বলল না, বাকি খাবার ইভান নিজেই শেষ করলো। তারপর প্লেটেই হাত ধুয়ে নিল, বেসিনে আর হাত ধোয়ার জন্য গেল না, কারণ ইভানের আহ্লাদি বউটা এখনো ইভানের বুকের সাথেই বিড়াল ছানার মতো গুটিসুটি হয়ে লেপ্টে আছে। ইভার নিঃশ্বাস ভারী হয়ে গেছে, মনে হয় ঘুমিয়ে গেছে, যার দরুন ইভান শাহরিয়ার ইভার মাথাটা নিজের বুক থেকে সরিয়ে দেখে ইভা সত্যি ঘুমিয়েছে। তাই ইভান শাহরিয়ার মেঝেতে বিছানার উপর বালিশে ইভাকে শুয়ে দেয়। তারপর ইভান কিছুক্ষণ ইভার বদন খানির দিকে চেয়ে থেকে ব্যালকনিতে গিয়ে আকাশের পানে তাকায়। ইভানের কাছে যা টাকা ছিল তা প্রায় শেষ, এখন মাত্র 4000 টাকার মতো আছে। ইভান 2 রুমের জন্য 2টা তোষক, বিছানা, চাদর আর বালিশ কিনেছে। খাট কেনার মতো টাকা ওর কাছে নেই। এই যে ইভা এখন চাদর বিছানো তোষকের উপর শুয়ে আছে, তা দেখে ইভান শাহরিয়ারের মনে হচ্ছে ইভাকে ওর সাথে এনে মেয়েটাকে সুখে রাখতে পারছে না। রোশানদের বাড়িতে থাকতে নিজের জন্য একটা শার্ট প্যান্ট কিনেছে আর ইভার জন্য 2টো 3 পিস কিনেছে। তারপর আর কিছু দিতে পারে নাই মেয়েটাকে। ওর ইভাকে অনেক কিছু কিনে দেওয়ার ইচ্ছে থাকলেও টাকার অভাবে তা হচ্ছে না। ইভান আগে বিলাসিতায় বড় হলেও এখন তাকে বউয়ের জন্য পরিশ্রম করতে হবে। তার বাবুই পাখির মতো বউটাকে সুখে রাখতে হবে তো তাকে। আজ 1 তারিখ, এই মাসের 12 তারিখ পর্যন্ত ইভার ইন্টারে ভর্তির তারিখ শেষ হয়ে যাবে। ইভা আর ইরা এক কলেজেই চান্স পেয়েছে। আবেদন শুরু হওয়ার পরেই ইভান শাহরিয়ার ইভা আর ইরার জন্য কলেজে আবেদন করেছে। এই নিয়েও আয়নার চেঁচামেচি শেষ হচ্ছিল না। ইভান এভাবেই নিজের জীবনের নতুন অধ্যায়ের কথা ভেবে ব্যালকনি থেকে ইভার পাশে গিয়ে বিছানায় বসে। তারপর তার বিড়াল ছানার মতো গুটিসুটি হয়ে ঘুমন্ত বউটার বদনখানির দিকে তাকিয়ে
ইভার কপালে নিজের ওষ্ঠদয় ছোঁয়ায়। নিজের অর্ধাঙ্গিনীকে চুমু খেয়ে নিজের মনে অদ্ভুত প্রশান্তি উপলব্ধি করতে পারে ছেলেটা। মুহূর্তেই মনের সব দুশ্চিন্তা দূর হয়ে যায়। মুচকি হেসে নিজের বউটাকে অতি যত্ন সহকারে জড়িয়ে ধরে, নিজেও ইভার পাশে ঘুমায়। ইভা বিকেলের স্নিগ্ধময় পরিষ্কার আকাশের পানে তাকিয়ে আছে। অনেক কিছু ভাবছে মেয়েটা, মন খারাপ করে আকাশের পানে তাকিয়ে আছে। ইভান শাহরিয়ার ওর জন্য কত কষ্ট করছে। ছেলেটা হয়তো এখন বিলাসপূর্ণ জীবনযাপন করত, কিন্তু এখন ইভার জন্য সব ছেড়ে চলে আসছে। সকালে ইভান ঘুম থেকে উঠে উঁচু করে এসে দেখে ইভাও ঘুম থেকে উঠে গেছে। তারপর ইভাকে আসতে দেরি হবে বলে ফজরের নামাজ আদায় করতে চলে যায়। ইভান যেতেই ইভা নামাজ আদায় করে ঘুমিয়ে যায়। তারপর অনেক দেরি করে উঠে ফ্রেশ হয়ে এসে বিছানায় বসে পাশে একটা কাগজ আর একটা প্যাকেট পায়। কাগজে লেখা ছিল, ইভা, আমি হসপিটালে চলে গেলাম, তুই ঘুমাচ্ছিস তাই আর জাগাইলাম না। প্যাকেটে খাবার আছে, খেয়ে নিস। আর কিচেনে ডিম এনে রাখছি, ভাত আর ডিম রান্না করে ভাত খাইস। ইভা লেখাটা পড়ে কাগজটা ভাঁজ করে আবার তোষকের নিচে রেখে দিল। ইভান মেয়েটাকে না বলে চলে গেছে, তাই খুব খারাপ লাগলো। পর মুহূর্তে আবার এটা ভেবে ভালোও লাগলো যে না বলে গেছে তো কি হয়েছে, কাগজে তো লিখে দিয়ে গেছে। আর ইভান তো ইভার অনেক খেয়াল রাখছে। ইভার তো মাঝে মাঝে ভাবতেই কষ্ট হয়, এই সুদর্শন এবং দায়িত্ববান পুরুষ একমাত্রই ইভার, সারা জীবনের জন্য শুধুই ইভার। এবার এসব ভাবনার মাঝেই রুমে কারো অবস্থান উপলব্ধি করলো। ইভা বুঝলো এটা ইভান। ওর শরীরে কেমন অদ্ভুত ঘ্রাণ আছে, যা ইভার নাকে আসতেই শরীরে অদ্ভুত শিহরণ বয়ে যায়। কেমন যেন ভালোবাসায়, কেমন যেন ভালো লাগে ছেয়ে যায় হৃদয়ের প্রতিটি কোনায় কোনায়। ইভা, হঠাৎ ইভানের ডাকে ইভা ব্যালকনি থেকে সাড়া দিয়ে বলে, জি। এখানে আয় তো। নিজের স্বামীর ডাকে ইভা ব্যালকনি থেকে বেডরুমে আসে। তারপর ফ্যাল ফ্যাল দৃষ্টিতে ইভানকে পরোক্ষ করে। ইভান সেদিকে তাকিয়ে বলে, আমার শার্ট খুলে দে তো ইভা। ইভানের এমন কথায় ইভা ভ্রুকুঞ্চন করে ইভান শাহরিয়ারের দিকে তাকায়। তা দেখে ইভান বলে, এভাবে তাকিয়ে আছিস কেন ইডিয়েট? যা বলছি তাড়াতাড়ি কর, আর কড়া করে এক কাপ চা করে দে, মাথা পেইন করছে প্রচণ্ড। ইভানের এমন কথায় মেয়েটা নিঃশব্দে ইভানের শার্ট খুলে ক্লথ পিন দিয়ে শার্টটা ঝুলিয়ে রাখে। ইভান কিছুক্ষণ ইভার দিকে তাকিয়ে ফ্রেশ হয়ে একেবারে শাওয়ার নিয়ে বিছানায় শুয়ে পড়ে। ইভা সেদিকে তাকিয়ে কিচেন থেকে চা বানিয়ে রুমে এসে দেখে ইভান চোখ বন্ধ করে শুয়ে আছে। তা দেখে ইভা দোটানায় পড়ে যায়, কারণ ইভান ঘুমিয়ে গেছে নাকি জেগে আছে বোঝা মুশকিল। তাই ইভা মিনমিন স্বরে বলে, শুনছেন? ইভার কণ্ঠ শুনে ইভান সাথে সাথে চোখ খুলে তাকায়। ইভার এই ডাকটা ইভানের হৃদয়ে গভীরে গিয়ে বাড়ি খায়। কেমন যে শরীরে কম্পন সৃষ্টি হয়, আর শরীরের প্রতিটি কায়া অঙ্গ প্রত্যঙ্গে ভালো লাগাই ছেয়ে যায়। এই ডাকে কি এমন আছে যে এত ভালো লাগলো ইভার? এই ডাকটা ইভানের কাছে। ইভান শাহরিয়ারকে ফ্যালফ্যাল দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে এবার কেমন যেন লাগলো। তাই ইভানের দিকে চায়ের কাপ এগিয়ে দিয়ে বলে, দুপুরে খেয়েছেন? ইভান মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বুঝায়। তারপর কিছুক্ষণ ইভার দিকে তাকিয়ে চোখ বন্ধ করে দেওয়ালের সাথে হেলান দিয়ে চা খায়। রাতের আকাশটা বেশ সুন্দর। ইভা ব্যালকনির রেলিং ধরে দাঁড়িয়ে আছে আকাশের পানে তাকিয়ে। কত শত ভাবনায় মগ্ন মেয়েটা। হঠাৎ কিছুর আওয়াজে চোখ পড়ে নিচে, সাথে সাথে ইভা আঁতকে ওঠে। কেউ একজন ওদের বাড়ির মধ্যে প্রবেশ করছে। মুখ বাঁধা আর হুডি মোড়ো দিয়ে পুরো মাথা সহ নিজেকে আবৃত করে রেখেছে। ইভারা এখন যেই বাড়িতে থাকে সেটা 2 তলা। পুরো নিচতলায় বাড়িওয়ালারা থাকে, আর 2 তলায় 2টা ফ্ল্যাট। একটাতে ইভারা থাকে আর অন্যটাতে একটা ছেলে আর তার মা বাবা বউ থাকে। কিন্তু তারা বাসায় আসলে তো এভাবে হুডি পরে আসবে না। এমন লোক তো প্রায় সময় ইভান শাহরিয়ারদের বাসায় দেখত রাতের বেলা। একদিন তো ইভাকে মারার ট্রাইও করেছে। এটা ভাবতেই ইভার শরীরে কাঁপুনি দিয়ে গেল। আর তখনই ছেলেটার চোখের সাথে ইভার চোকাচুকি হলো। সাথে সাথে মেয়েটার অন্তরাত্মা কেঁপে উঠল। তাড়াতাড়ি ইভা ব্যালকনি থেকে বেডরুমে চলে আসে। তার একটু পরেই দরজায় কলিং বেল বাজানোর আওয়াজ হয়, আর ইভার বুকের মধ্যে ধুকপুক করে ওঠে। দৌড়ে দরজার কাছে গিয়ে বলে, দরজার বাইরে কে? ইভার কথায় বাহির থেকে কোনো প্রতিউত্তর আসলো না। মেয়েটা ভয়ে দরজার সাথে হেলান দিয়ে চবুথবু হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ মেয়েটার মনে পড়ে এই বাড়ির সবগুলো দরজায় আলাদা একটা ছোট ফাঁক আছে।
তাই ইভা ফাঁকা স্থানকে ঢেকে রাখার যন্ত্রটা সরিয়ে নিজের এক চোখ দিয়ে বাহিরের দিকে তাকায় আর দেখে হুডিমুড়ু দেওয়া ছেলেটা ওদের দরজার সামনে দাঁড়িয়ে আছে। অন্ধকার রাতে ছেলেটার হাতে ছুরির মতো কিছু একটা চকচক করছে। তাই ইভা আবার ফাঁকা স্থান ঢেকে দেয় আর দরজার সাথে হেলান দিয়ে মেঝেতে বসে পড়ে। তারপর কতক্ষণ কলিং বেলের শব্দ হওয়ার পরে আর কোনো শব্দ শোনা গেল না। ইভা একইভাবে দরজার সাথে হেলান দিয়ে বসে আছে। এখনো ভয়ে মেয়েটা কাঁপছে। আর তখনই কেউ দরজা খুলে ঠেলে ভিতরে প্রবেশ করার চেষ্টা করে, কিন্তু ইভা দরজার সাথে হেলান দিয়ে থাকাই পারে না। ইভা ভয়ে ভয়ে দরজার থেকে উকি দিয়ে দেখে কে এসেছে। তারপর ইভানকে দেখে ফ্যাল ফ্যাল দৃষ্টিতে সে দিকে তাকায়। ততক্ষণ ইভা একটু সরে এসেছে দরজার কাছ থেকে। ইভান শাহরিয়ার ফ্ল্যাটে প্রবেশ করে দরজা লাগিয়ে ইভার দিকে তাকিয়ে ওরে মেঝেতে বসে থাকতে দেখে কপাল কুঁচকে ওর সামনে হাঁটু গেড়ে বসে বলে, কিরে এভাবে বসে আছিস কেন? ইভা কিছু না বলে ইভানকে জড়িয়ে ধরে হাওমা করে কেঁদে দেয়। ইভানও নিজের অর্ধাঙ্গিনীকে অতি যত্নে নিজের সাথে মিশিয়ে নেয়, কিন্তু ইভান এটা বুঝতে পারছে না হঠাৎ এই মেয়ের হলোটা কি, এভাবে ইভা কান্না করছে কেন। তাই ইভান শাহরিয়ার ইভাকে কোলে তুলে ড্রয়িং রুম থেকে বেডরুমে এনে বিছানায় বসিয়ে ইভার কপালে নিজের অষ্টদয় ছোঁয়ায়। তারপর ব্যস্ত হয়ে বলে, ইভা কাঁদছিস কেন কলিজা? ইভা কিছু না বলে ফুপিয়ে কাঁদে। তাই ইভান শাহরিয়ার ইভার মাথাটা নিজের বুকের সাথে ধরে বলে, তুই আমার সাথে সুখী না তাই না ইভা? ইভানের কথা ইভা অসহায় দৃষ্টিতে ইভানের দিকে তাকিয়ে বলে, আপনার সাথে আমি খুব ভালো আছি। আপনার মতো ছেলেকে স্বামী হিসেবে পাওয়ার মতো ভাগ্য সবার হয় না। এগুলো আর বলবেন না। তাহলে কাঁদছিস কেন কলিজা? ইভানের প্রশ্নে ইভা হুডি পড়া লোকের কথা ইভানকে বলে। সব শুনে ইভানের কপালে চিন্তার ভাঁজ পড়ে। তারপর ইভার উদ্দেশ্যে বলে, যেই দরজা ধাক্কা দিবে কখনো খুলবি না। আমার কাছে তো চাবি আছে, আমি চাবি দিয়েই খুলে আসবো, ঠিক আছে? ইভান শাহরিয়ারের কথা ইভা মাথা নাড়ায়। তা দেখে ইভান ইভার কপালে একটা চুমু খেয়ে ফ্রেশ হওয়ার জন্য যায়। ইভান ফ্রেশ হয়ে এসে ইভার গালে নিজের হাত রাখে। সাথে সাথে কারো ভেজা হাতের স্পর্শে ইভা কেঁপে উঠে হকচকিয়ে ইভানের পানে তাকায়। আর ইভান সেদিকে তাকিয়ে হেসে দেয়। তা দেখে ইভা বিরক্তিকর চাহনিতে ইভানের দিকে থেকে নিজের দৃষ্টি সরিয়ে নেয়। তাই ইভান শাহরিয়ার ইভার পানে তাকিয়ে বলে, ওরে বাবা, আমার বউ তো দেখি রাগ করছে। ইভান শাহরিয়ারের কথায় এবার ইভান লজ্জা পেল। তাই উঠে কিচেনের দিকে যেতে নিল। আর ইভান ইভার হাত ধরে টেনে নিজের খুব কাছে নিয়ে আসলো। তারপর ইভার উদ্দেশ্যে বলে, জানিস ইভা, তোর লজ্জা মাখা মুখটা কত সুন্দর লাগে। তুই যখন লজ্জা পাস তখন তোর এই বদনখানি কাউকে খুব করে তোর কাছে টানে। ইভানের এইসব কথা ইভা লজ্জায় শেষ হয়ে যাচ্ছে। তাই ইভা ইভানকে এক প্রকার ধাক্কা দিয়ে কিচেনে যেতে যেতে বলে, খেতে আসেন। ইভান ইভার যাওয়ার পানে তাকিয়ে বাঁকা হেসে বিড়বিড় করে বলে, পাগল বউ আমার। কথাটা বলে ইভান বিছানায় বসে কিছু কাগজপত্র বের করে কাজ করতে থাকে। ইভান খেতে যাচ্ছে না, তাই ইভা বেডরুমে খাবার এনে বিছানায় রেখে ইভান শাহরিয়ারের উদ্দেশ্যে বলে, খাবেন না? কাজ করছি দেখছিস না? ইভান শাহরিয়ারের কথা ইভা ছেলেটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, কখন খাবেন? তোর খিদে লাগলে খা, আমার কাজ শেষ হতে দেরি আছে। ইভা একবার ইভান শাহরিয়ারকে পরোক্ষ করে নিজের প্লেট নিয়ে খাবার খাওয়ার দোয়া পড়ে নিজের মুখে অন্ন দেয়। তা দেখে ইভান রাগান্বিত মুখশ্রী করে বিড়বিড় করে বলে, এই মেয়ে তো আস্ত বেইমান। আমি তো কত খাইয়ে দিলাম ওরে, আর আজকে একটু আমাকে খাইয়ে দিতে পারছে না। নিজে একা একা গিলছে। নিজের স্বামী যে না খেয়ে কাজ করছে স্ত্রীর হাতে খাওয়ার জন্য, সেটা এই মেয়ে বুঝে না। ইডিয়েট কোথাকার। ইভানকে বিড়বিড় করতে দেখে ইভা কপাল কুঁচকে ইভান শাহরিয়ারের দিকে তাকিয়ে বলে, কিছু বলছেন? ইভান নিজের মুখশ্রী গম্ভীর করে রুট কণ্ঠে বলে, না। হঠাৎ ইভানের এমন ভারিক্ষী কণ্ঠ শুনে ইভা ফ্যাল ফ্যাল করে ইভানের দিকে তাকায়। ইভা এতক্ষণ ভাবছিল ইভানকে খাইয়ে দেওয়ার কথা, কিন্তু কেমন যেন লজ্জা পাচ্ছে মেয়েটা। কথাটা বলতে গিয়েও দলা পাকিয়ে গলায় আটকে যায়। কিন্তু এবার দোনো মনো করে কাপা কণ্ঠে ইভানকে বলে, আপনি তো কাজ করছেন, আমি আপনাকে খাইয়ে দিই। ইভান হয়তো এবার এই কথাটা খুব উৎসুক হয়ে শুনতে চেয়েছে, তাই মনে মনে খুশি হলেও সামনে তা প্রকাশ করল না। রসিকতার ছলে দুষ্ট হেসে বলে, হঠাৎ এত প্রেম আসলো কোত্থেকে তোর মনে? এই তুই আবার আমার সাথে উল্টাপাল্টা কিছু করার মতলবে আসিসনি তো? তোর হাতে খেলে মরে টরে যাব না তো?
ইভানের এমন কথায় ইভা ফ্যাল ফ্যাল দৃষ্টিতে ওর দিকে তাকায়। ইভান নিজের কাজে মগ্ন, ও তো শুধু খাইয়ে দেওয়ার কথাই বলছে। তখন তো মেয়েটা কোনো বাক্য বিনিময় না করে নিজের সুদর্শন পুরুষের হাতে তৃপ্তি সহকারে খেয়ে নেয়। কিন্তু এখন কেন ইভান বলে ওর মনে হঠাৎ প্রেম জেগেছে, তাই ইভান শাহরিয়ারকে ইভা খাইয়ে দিতে চাচ্ছে। এবার তো এই সুদর্শন পুরুষের জন্য তার মনে সেই কবে থেকে এই ভালোবাসার বীজ রোপণ হয়ে গেছে। কিন্তু লজ্জায় মেয়েটা তার প্রিয় ডাক্তার সাহেবকে বলতে পারে না। কিন্তু মনে মনে ইভা ইভানকে প্রিয় ডাক্তার সাহেব আমার ভেবেই হৃদয়ের গহীনে গেঁথে রেখেছে। কখনো তার এই সুদর্শন প্রিয় পুরুষকে বলতে পারবে না। আচ্ছা, ইভান কি তাহলে ইভাকে ভালোবাসে না? তাহলে বিয়ে কেন করলো সেই দিন? শিহাবের সাথেই ওর বিয়ে হয়ে যেত। ইভার খুব অভিমান হলো তার ডাক্তার সাহেবের উপর। তাই ইভানের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়েই অভিমানী স্বরে শুধালো, আচ্ছা, আমি কি শুধুই আপনার দায়িত্ব? হঠাৎ ইভার এহেন কথায় ইভান কাগজপত্র থেকে চোখ সরিয়ে ইভার দিকে পূর্ণ দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকে। মুহূর্তেই ইভানের মেজাজ বিগড়ে যায়। ইভান মনে মনে ভাবে, কি বলছে এই মেয়ে? ওর চোখে কি আমার ভালোবাসা পড়ছে না? ভালোবাসার আরেক নাম যে স্ত্রী। সব দায়িত্ব নিজের করে নেওয়া, সেটা কি এই মেয়ে বুঝে না? কি চাই ইভা? ও দেখে না আমি ওর খেয়াল রাখি? তাহলে কি ইভা স্ত্রীর অধিকার চাচ্ছে? কথাটা ভেবে ইভা নিজের দৃষ্টি আবার কাগজপত্রে রেখে কাজ করতে করতে ইভাকে বলে, খাইয়ে দে আমাকে। ইভার মন খুব খারাপ হলো, তাই ইভানকে খাইয়ে দিতে ইচ্ছে হলো না। কিন্তু ইভান মুখ ফুটে খাইয়ে দিতে বলছে, তাই বারণও করে নাই। ধীরে ধীরে ইভানকে খাইয়ে দিতে লাগলো। কিন্তু ইভা খাচ্ছে না দেখে ইভান শাহরিয়ার ইভাকে ধমকে বলে, এই তুই খাচ্ছিস না কেন? শরীরে তো কোনো শক্তি নাই, আবার বড় বড় কথা বলিস। জোরে বাতাস আসলে উড়িয়ে নিয়ে নদীতে ফেলবে, সে আবার বড় বড় কথা বলে। ইভানের এহেন কথা ইভা বিরক্তিতে নাক মুখ কুঁচকে ফেলে। কিসব বলছে ইভান? কিন্তু ইভা মুখে কিছু বলল না। খাওয়ার মধ্যে ইভান ইভার আঙ্গুলে কামড় বসিয়ে দিয়ে একটা বাঁকা হাসি দিল। ইভা আর চোখে ইভানকে পরখ করল। তার মধ্যে আর কারো কোনো কথা হলো না। চুপচাপ দুজনে খেয়ে উঠল। খাওয়ার পরে ইভা সবকিছু গুছিয়ে রেখে এসে বিছানায় বসতেই ইভান শাহরিয়ার ইভাকে হ্যাঁচকা টেনে নিজের কোলে বসিয়ে নেয়। তারপর ইভার ওষ্ঠদ্বয় নিজের দখলে নিয়ে ইভান প্রবল উন্মাদনায় যেন পাগল হয়ে যায়। এভাবে কতক্ষণ ছিল দুজনে বলা মুশকিল। ইভার ওষ্ঠদ্বয় ছাড়তেই ইভা ঘন ঘন নিঃশ্বাস ছাড়ে। হঠাৎ ইভানের এহেন আক্রমণে মেয়েটা বাকরুদ্ধ হয়ে যায়। দুজনের মনেই কেমন যেন ভালো লাগাই ছেয়ে যায়। কেমন অদ্ভুত অনুভূতি হয়। হৃদয়ের কায়া অঙ্গ প্রত্যঙ্গ কেঁপে ওঠে। এখনো ইভানের কোলেই বসে আছে মেয়েটা, কিন্তু দৃষ্টি তার নত। ইভান তা দেখে বাঁকা হাসি দিয়ে বলে, এইটুকুতেই তোর এই অবস্থা? আবার জিজ্ঞেস করিস তোকে আমি দায়িত্ব পালনের জন্য বিয়ে করছি নাকি? স্টুপিড মেয়ে কোথাকার। কথাগুলো বলে ইভান শাহরিয়ার ইভার দিকে তিক্তন দৃষ্টিতে তাকায়। ইভা একবার নিজের মাথা তুলে ইভানের দিকে তাকিয়ে আবার নিজের দৃষ্টি নত করে নেয়। তা দেখে ইভান আবার বলে, এই সেমরি, তোর বয়স কত রে? ইভানের এহেন কথায় ইভান ফেলফেল দৃষ্টিতে ইভানের দিকে ইভা ফেলফেল দৃষ্টিতে ইভানের দিকে তাকিয়ে থেকেই বলে, 17 আর 4 দিন, মানে 9 তারিখে 18 হবে। কথাটা বলে ইভা নিজেকে ইভানের থেকে ছাড়িয়ে বিছানার অন্য পাশে হয়ে শুয়ে পড়ে। ইভান সেদিকে একবার তাকিয়ে নিজের কাজ শেষ করে ইভার পাশে শুয়ে পড়ে। প্রতিদিন ইভাকে নিজের পক্ষে নিয়ে ঘুমাতে ঘুমাতে ইভানের একটা খারাপ অভ্যাস হয়ে গেছে। ইভাকে নিজের সাথে জড়িয়ে না ধরলে ছেলেটার ঘুম আসে না। কিছুক্ষণ এপাশ ওপাশ করে ইভার দিকে একটু ঝুঁকে দেখলো মেয়েটা জেগে আছে নাকি। কিন্তু ইভান ঝুঁকে দেখার সাথে সাথে ইভাও ইভানের দিকে ফিরে তাকায়। এবার নিজেরও ইভানের বুকে ঘুমাতে ঘুমাতে অভ্যাস হয়ে গেছে, তাই তারও ঘুম আসছে না। কিন্তু ইভানকে ওর দিকে ঝুঁকে থাকতে দেখে কপাল কুঁচকে নেয়। ইভান সেভাবেই ইভার দিকে ঝুঁকে থেকে ভাবে, ইভাকে এত রূপবতী কে হতে বলছে? সব ইভানকে পাগল করার ধান্দা। মুহূর্তে ইভান সরে আসে। ইভানেরও তো পুরুষত্ব বলে কিছু আছে। এভাবে এমন জলজন্ত একটা নারীকে নিজের পাশে রেখে কি শান্তিতে ঘুমানো যায়? আর সে যদি হয় নিজের বিবাহিত বউ, তাহলে তো কথাই নাই। বিরক্ত লাগছে ছেলেটার, তাই বিছানা থেকে উঠে ব্যালকনিতে চলে যায়। কিছুক্ষণ ব্যালকনিতে থেকে রুমে এসে দেখে ইভা ভারী নিঃশ্বাস ছাড়ছে। ইভান বুঝে গেল ইভা ঘুমিয়েছে, তাই ইভান শাহরিয়ার ইভার পাশে শুয়ে ইভার কপালে নিজের ওষ্ঠদ্বয় ছোঁয়ায়। ইভান দেখলো ইভার চোখের কোণে অশ্রুকণা জমে আছে।
ইভানের বুঝতে বাকি রইল না তার অর্ধাঙ্গিনী এতক্ষণ কান্না করেছে। তাই ইভান অতি যত্নে ইভার চোখের পানি মুছে নিজের সাথে মিশিয়ে ইভানও ঘুমানোর চেষ্টা করে। ফজরের আজানের ধ্বনি শুনে ইভা ঘুম থেকে উঠে নিজের আঁখিদ্বয় খুলে তাকায়। তারপর পাশে তাকিয়ে দেখে ইভান শাহরিয়ার ইভাকে নিজের শক্তপোক্ত বাঁধনে আটকে রেখেছে। মনে হচ্ছে ইভান ছেড়ে দিলে ইভা পালিয়ে যাবে। ইভা সাবধানে নিজেকে ইভানের বাঁধন থেকে ছাড়িয়ে উঠে ফ্রেশ হয়ে অজু করে রুমে এসে ইভানের দিকে তাকিয়ে নামাজ পড়ার জন্য ডাকে। ইভান আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠে বসে। ততক্ষণে ইভান নামাজ আদায় করার জন্য নামাজ বিছায়। ইভান তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে অজু করে নামাজ আদায় করার জন্য মসজিদে চলে যায়। ইভা সালাত আদায় করে অনেকক্ষণ কুরআন তেলাওয়াত করে। ঘড়ির কাঁটায় 10টা বাজতে চলল। সকালে ইভা ব্রেকফাস্টের জন্য খাবার তৈরি করেছে। সকালে ফজরের নামাজ আদায় করে রোশান আর ইভান একসাথে বাসায় আছে। ইভান অবশ্য রোশানকে দেখে খুশি হয়। তারপর সবাই মিলে একসাথে ভাগ করে ব্রেকফাস্ট করে। এখন 3 জন মিলে গল্প করছে। হঠাৎ রুমের কলিং বেল বেজে ওঠে। বেলের আওয়াজ পেয়ে হকচকিয়ে ওঠে সবাই। ওদের বাসায় তো তেমন কেউ আসার কথা না। তাই ইভা উঠতে নিলে রোশান বলে, ম্যাম আমি খুলে দেখি কে আসছে। ইভা রোশানের দিকে তাকিয়ে বলে, রোশান, তোর ম্যাম তাকে ম্যাম বলে ডাকা পছন্দ করে না, তুই বরং ভাবি বলে ডাকিস। আচ্ছা। রোশান মুচকি হেসে কথাটা বলে। তারপর ইভার থেকে দরজার চাবি নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে ফাঁক অংশ দিয়ে তাকিয়ে অবাক হয়ে যায়। কারণ বাহিরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তাই রোশান তার কাছে থাকা চাবি দিয়ে দরজা খুলে দেয়। আর অমনি রোশান কিছু বুঝে ওঠার আগে বাহিরে থাকা মেয়েটা রোশানকে জড়িয়ে ধরে ওর মুখে কিছু একটা মেখে দেয়। তারপর রোশানকে ছেড়ে দেয়। হঠাৎ এমন ঘটনায় বেচারা রোশান হকচকিয়ে উঠে মুখে হাত দিয়ে নিজের সামনে এনে দেখে কালি। তাই ভরকে গিয়ে বলে, আগে তো দেখতাম ছেলেরা ইচ্ছে করে মেয়েদের ওপর পড়ে, এখন তো দেখি মেয়েরা ইচ্ছে করে কালি মাখানোর জন্য ছেলেদেরকে জড়িয়ে ধরে। এরা দূরে সরে সামনে একটা ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে যায়। আবেগের বশে এরা এটা কি করলো? সামনে তো ইভানও থাকতে পারত। তখন তো ইরার অবস্থা খারাপ করে ছাড়তো ওর বদমেজাজি ভাই। ইভাকে কালি লাগাতে গিয়ে নিজেই ফেসে গেছে। তারপর মনে মনে মেয়েটা ভাবে সে কি ইভাদের বাসায় না এসে মিস্টেক করে অন্য কারো বাসায় চলে আসছে। এটা ভেবেই মেয়েটা চুপ হয়ে যায়। তারপর এক দৌড়ে নিচে গিয়ে আবার বাড়ির নাম্বারের সাথে ইভানে দেওয়া নাম্বার মিলায়। কিন্তু এরা দেখলো নাম্বার মিলে গেছে। তাই আবার দরজার সামনে চলে আসে। সামনে তাকিয়ে দেখে রোশান এখনও সেখানেই মূর্তির মতো দাঁড়িয়ে আছে। কিন্তু রোশানের মুখে কালি মাখার ফলে একেবারে ভূতের মতো লাগছে। তাই এরা হাসি থামিয়ে রাখতে পারছে না। মেয়েটা কোনো রকমে হাসি থামিয়ে রোশানকে জিজ্ঞেস করে, এই ফ্ল্যাটে কি ইভান শাহরিয়ার নামে কেউ থাকে? রোশান অসহায় মুখ করে নিজের মাথাটা উপর নিচে ঝুলিয়ে বোঝাই আছে। সাথে সাথে ইরার মুখটা চুপসে যায়। কারণ ইভান যদি জানে ওদের বাসায় কাউকে এরা কালি মাখিয়েছে তাহলে ওর অবস্থা শেষ। তাই এরা রোশানের কাছে গিয়ে ওর ওড়নাটার একটু কোনা বের করে রোশানের মুখে কালি মোছার বৃথা চেষ্টা করে। কালি তো রোশানের মুখ থেকে সরছেই না, উল্টো ইরার গোলাপি ওড়না কালিতে মাখামাখি হয়ে গেছে। আর তখনই ইভা ড্রয়িং রুমে এসে অবাক হয়ে বলে, ইরা। হঠাৎ ইভার কণ্ঠে নিজের নাম শুনে দৌড়ে ইভাকে জড়িয়ে ধরে কান্না মাখা মুখশ্রী করে অভিমানী কণ্ঠে সালাম দিয়ে বলে,